বন্ধুরা, ভয়েস অফ বিথি চ্যানেল থেকে আমি মিষ্টি মনি। নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। লাইক এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। এখানে তো দেখছি ভাইয়া সুইটি আপু। সাথেটাকে চিনিস? না, দেখে তো উকিল মনে হচ্ছে। এই বচ্চার ছেলেটা তো দেখছি আশার সাথে একদম লেগে বসেছে। এই ছেলেকে তো আজ আমি খুন করব। মারিয়ার আশা আস্তে কথা বলায় মারুফ কিছু স্পষ্টভাবে শুনতে পাচ্ছিল না, তাই মারুফ মারিহার টেবিলে গিয়ে বসে। এই লোকটাকে ওই ধলা ইন্দুর পাঠায়নি তো? আমরা তো সেই কখন থেকে ওনাদের দিকে তাকিয়ে আছি, তা দেখে হয়তো সন্দেহ হয়েছে। এমন নাটক করব ভুলেও আমাকে সন্দেহ করতে পারবে না। হ্যালো, হাই। আপনার গলাটা এমন লাগছে কেন? একটু ঠান্ডা লেগেছে আর কি। উনি আপনার কি হন? আমার ওয়াইফ। কণ্ঠটা কেমন জানি চেনা চেনা লাগছে। ওয়াইফ শব্দটা শোনার পর মারুফের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, তবুও নিজেকে সামনে নিয়ে প্রশ্ন করতে থাকে। কত বছর হলো বিয়ের? 1 বছর। দোয়া করবেন আমাদের জন্য। আমার ওয়াইফ 3 মান্থ প্রেগন্যান্ট। এই মারিয়া কি আবল তাবল বকছে? মারুফের যেন পুরো দুনিয়া ঘুরে গেছে। মারুফ দৌড়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। বিপদ বিদায় হলো অবশেষে। আমরা এখানে এসেছি কেন? আমরা ওনাদের ওপর নজর রাখতে এসেছি। কিন্তু কোনো কিন্তু টিন্তু না, আমাকে আমার কাজ করতে দে। মারিয়া পিছনের টেবিলে তাকিয়ে দেখে কেউ নেই। ও শিট, ওনারা তো বেরিয়ে গেছেন। মারিয়া হতাশ হয়ে আশাকে নিয়ে বাড়িতে ফিরে যায়। আজকে এমন ঘটনা করলি কেন? বিয়ের পর জামাইয়ের উপর একটু নজর রাখতেই হয়। কিন্তু ক্রিং ক্রিং। তুই এখানে থাক, আমি দেখছি কে এসেছে। হয়তো তোর ধলা ইন্দুর ভাই এসেছে। আশা দরজা খুলে দেখে মারুফ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মারুফ আশার দিকে এক নজর তাকিয়ে ভেতরে ঢুকে যায়। আশা স্পষ্ট দেখতে পায় মারুফের চোখ মুখ একদম ফুলে গেছে। দেখেই বোঝা যাচ্ছে অনেক কান্না করেছে। আশার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে অজানা ভয়ে। তুই কখন বাসা থেকে বের হলি ভাইয়া? একটু আগে। ওহ। এমন সময় মাশরাফ খান এবং মালিহা বেগম একসঙ্গে ড্রয়িং রুমে আসেন। আমরা কবে বাড়িতে ফিরেছি আব্বু? চেষ্টা করছি কালকেই যাওয়ার, কিন্তু আশরাফ দিলে তো। এখানে তোর থাকতে কোনো অসুবিধা হবে বাবা? না আব্বু, বাড়িতে যাওয়ার জন্য মন কেমন যেন করছে। আমি কালকেই বাড়িতে ফিরে যাব। ঠিক আছে, আমরা কালকেই বাড়িতে ফিরে যাব। কয়েকদিন থাক না ভাইয়া, তোমাদের দেখলে তো আমারও ভালো লাগে। আম্মু, আব্বু থাকুক, কিন্তু আমি কালকেই চলে যাব। কিন্তু কেন ভাইয়া? এই বিষয় নিয়ে আমি আর একটা কথাও বলতে চাই না। আমি কালকেই চলে যাব, আর এটাই আমার শেষ কথা। মারুফ আর কথা না বাড়িয়ে রুমে চলে যায়। হঠাৎ করে ছেলেটার কি হলো? কিছুই তো বুঝতে পারলাম না। আজকে ভাইয়া অনেক অদ্ভুত ধরনের আচরণ করলো। মনে হয় কোনো কারণে মাথা গরম হয়ে আছে, একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। আমি বরং ঘুমাতে গেলাম। উনি বাড়িতে যাওয়ার জন্য এত উঠে পড়ে লাগলেন কেন? আমি কি এমন কিছু করেছি যাতে ওনার রাগ হয়? নাকি উনি কিছু একটা করে নিয়ে অনেক টেনশনে আছেন? ওনার সাথে এক্ষুনি কথা বলতে হবে। আশা মারুফের রুমে উকি দিয়ে দেখে মারুফ ফ্রেশ হয়ে এসে আয়নার সামনে দাঁড়িয়ে শার্ট ঠিক করছে। আশা রুমের ভিতরে এসে আস্তে করে দরজাটা বন্ধ করে দিয়ে মারুফের কাছে গিয়ে পেছন থেকে তাকে জড়িয়ে ধরে। আপনার কি কোনো কারণে মন খারাপ? আমাকে বলুন, আমি সব ঠিক করে দেব। মারুফ এক ঝটকায় আশার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। প্লিজ এমন করবেন না, ভুল করে থাকলে ক্ষমা করে দিন। এতদিন তোমাকে বিরক্ত করলাম, তুমি বরং আমাকে ক্ষমা করো। আপনি এভাবে কথা বলছেন কেন? আগেই বলতে পারতে। আমার সাথে এমন জঘন্য নাটক করলে কেন? আপনি কি বলছেন? আমি কিচ্ছু বুঝতে পারছি না। মারুফ আশাকে দেয়ালের সাথে চেপে ধরে। মারুফের মাথায় রগগুলি ফুলে আছে, চোখ দুটি রক্তবর্ণ হয়ে গেছে। এখন তো সব কিছু বুঝেও বলবে যে কিছু বুঝতে পারছি না। আমার লাগছে। ও সরি, আমি তো ভুলেই গিয়েছিলাম। এখন তো তুমি আর একা নও। কি বলছেন এসব আপনি? মারুফ নিজের এক হাত আশার পেটের উপর রাখে। এখানেই তো বেড়ে উঠছে তোমার আর ওর ভালোবাসার অংশ। আপনি কি এসব আবল তাবল বকছেন? আচ্ছা, আমাদের বিয়ের পরেও তো আমাদের এরকম একটা সংসার হতো। আমার অংশ ধীরে ধীরে তোমার মধ্যে বেড়ে উঠতো। আমরা দুজনই একসঙ্গে তোমাদের। কেন আমাকে ধোঁকা দিলে? কেন আমার মন নিয়ে এইভাবে জঘন্য এক খেলা খেললে? আমার মধ্যে কিসের কমতি ছিল? আশা শুধু অঝরে কেঁদেই যাচ্ছে। মারুফ দরজা খুলে আশার হাত ধরে টানতে টানতে রুমের বাইরে নিয়ে ফেলে দেয়। আমার
কথাটা। মারুফ আশার মুখের উপর দরজাটা বন্ধ করে দেয়। আশা নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে কান্না করতে থাকে। মারুফ দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আর চোখ বেয়ে নোনা জল ফ্লোরে গিয়ে পড়ছে। মারুফের মুখ দিয়ে যেন কোনো কথা বেরোচ্ছে না। আত্মহত্যা ছাড়া কোনো পথই যে তুমি বাকি রাখলে না আশা। মারিয়া ঘুম থেকে উঠে থেকে আরা ফ্রেশ হয়ে সোফায় বসে আছে। কখন এলেন আপনি? সারাদিন কোথায় ছিলেন? সবকিছু কৈফিয়ত কি তোমায় দিতে হবে? আপনি এমন করে কথা বলছেন কেন? আমি তোমার থেকে মুক্তি চাই। মানে? মানেটা ভেরি ইজি, আমি ডিভোর্স চাই। মারিয়া যেন পুরো দুনিয়াটাই উল্টে গেছে। আপনি এমনটা করতে পারেন না আমার সাথে। আমি সুইটিকে বিয়ে করে সুখে থাকতে চাই। টেবিলের উপর ডিভোর্স পেপারগুলো রাখা আছে, সাইন করে দিয়েছে, তুমি ওই সাইনটা করে দাও। দেখুন, আমি আপনাকে ছাড়া বাঁচবো না, প্লিজ এমন করবেন না। ইউ আর টু লেট। মারিয়া আরাফের পায়ে পড়ে যায়। দয়া করে এমন করে বলবেন না। আই জাস্ট ক্যান্ট টলারেট ইউ এনিমোর। আরাফ নিজের পা থেকে ছাড়িয়ে রুম থেকে বেরিয়ে যায়। আরাফ, মারিয়া ঘুমের মধ্যে আরাফের নাম নিয়ে চিৎকার করতে থাকে। মারিয়া, কি হলো তোমার? এভাবে চিৎকার করছো কেন? মারিয়ার ঘুম ভেঙে যায়। মারিয়ার সাথে সাথে আরাফের বুকে ঝাঁপিয়ে পড়ে কান্না করতে থাকে। কি হয়েছে? কোনো খারাপ স্বপ্ন দেখেছো? আরাফ মারিয়ার মাথায় হাত বুলিয়ে মারিয়াকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই মারিয়ার কান্না বন্ধ হচ্ছে না। তুমি এভাবে কান্না করলে তোমার জন্য যে গিফটটা এনেছে তা দিব কি করে? কি গিফট? আরাফ একটা বক্স থেকে একজোড়া স্বর্ণের নূপুর বের করে। এই যে তোমার গিফট। ওয়াও, খুব সুন্দর নূপুরগুলো। কিছু শপিং করতে গিয়ে নূপুরগুলো নজর পড়ে গেল, তাই নিয়ে নিলাম। একটা পিসে ছিল শুধু, পায়ে পরে দেখো। মারিয়া পড়তে গিয়ে দেখে নূপুরগুলো এক সাইজ ছোট। আমি ঠিক বুঝতে পারিনি নূপুরগুলো তোমার পায়ে লাগবে কিনা। কালকে ফেরত দিয়ে অন্য কিছু নিয়ে আসবো। নূপুরগুলো ফেরত দেওয়ার কোনো দরকার নেই। তুমি তো এগুলো পড়তে পারবে না। বারে, আমাদের প্রথম মেয়ে বেবি তো, এই নূপুরগুলো পরতে পারবে, ফেরত দেওয়ার কোনো দরকার নেই। কি বললে? কই কিছু বলিনি তো। মারিয়া দৌড়ে আশার রুমে চলে যায়। এটা কি বলে ফেললাম মুখ ফসকে? এভাবে দৌড়ে রুমে এলি যে? তেমন কিছু না, একটু ইভিনিং ওয়াক করছিলাম। ও, তোর চোখ মুখ এমন ফুলে আছে কেন? কিছু না। কান্না করেছিস কেন? কই না তো। তুই এখনো মিথ্যা বলাটা ভালো করে শিখতে পারলি না, তাড়াতাড়ি বল কি হয়েছে। বলছি তো কিছু হয়নি। তুই বলবি নাকি তোর ধলা ইন্দুর ভাইকে বলবো? আশা ডুকরে কেঁদে ওঠে। মারিয়াকে প্রথম থেকে সব খুলে বলে। এখনই তোকে ভাইয়ার কাছে নিয়ে যাব, চল আমার সাথে। উনি আমাকে দেখলে আবার রাগ করবেন, আমি যাব না। মারিয়া জোর করে আশাকে মারুফের রুমে নিয়ে যায়। রুমে ঢুকে দেখে মারুফ মাথায় হাত দিয়ে ফ্লোরে বসে আছে। ভাইয়া আশার সাথে এমন ব্যবহার করলি কেন? মারুফ বড় বড় চোখ করে মারিয়ার দিকে তাকায়। তোদের সম্পর্কের ব্যাপারে আমি সব কিছুই জানি, এখন বল আশার সাথে এমন করলি কেন? বেচারির হাতের রক্ত জমে গেছে। তোরা আসতে পারিস, আমি কারোর সাথে কথা বলতে চাই না। কথা বলবি না বললেই হলো? তোকে আমার সব প্রশ্নের উত্তর দিতে হবে। আমি প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। তুই না আশাকে ভালোবাসিস, তাহলে এমন অমানসিক আচরণ করছিস কেন আশার সাথে? আশা আমাকে ঠকিয়েছে, আমার ভালোবাসার অপমান করেছে সে। আশা তো তোকে প্রকৃতভাবে ভালোবেসেছে, তাহলে তুই এমন ধরনের কথা বলছিস কেন? আশার হাজব্যান্ড আছে, ওর সন্তানের মা হতে চলেছে আশা, আর তুই বলছিস আয়শা আমাকে ভালোবাসে? এসব আবোল তাবোল কথা তোকে কে বলল? আফিয়া রেস্টুরেন্টে আমি নিজেই ওর হাজব্যান্ডের সাথে কথা বলেছি, আয়শা তখন ছিল। কাম সেরেছে রে, আমার ভাই আমাকে শত্রু ভাবছে। আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন আমায়, না হলে কত মার যে আমায় খেতে হতো। ওইটা তো মারিয়া ছিল। আশা সত্যি বলছে। তুই এমনভাবে বেরিয়েছিলি কেন? আজকে মনটা একটু শাহরুখ খান করছিল, তাই একটু শাহরুখ খান সেজে বের হয়েছিলাম আর কি। আশা মারুফের কলার ধরে ফেলে। আমাকে এত অবিশ্বাস করেন আপনি? একে আপনি ভালোবাসা বলেন? আমার কথা জবাব দিন। মারিয়া, তুই একটু বাইরে যা তো। তোমরা ইলু ইলু করো, আমি গিয়ে সন্ধ্যার নাস্তাটা সেরে ফেলি। মারিয়া রুম থেকে বেরিয়ে যায়। তুমি সাথে না থাকলে কখনোই বিশ্বাস করতাম না, কিন্তু যখন তোমাকে পাশে চুপচাপ বসে থাকতে দেখলাম, তখন যেন আমার পুরো দুনিয়াটা উল্টে যায়। খুব ভালোবাসি তো তোমাকে। এরপর থেকে যদি আর এমন করেন,
আমি জীবনেও আপনার সাথে কথা বলবো না। আর এমন হবে না আমার মায়াবী রাজকুমারী। যদি এমন আবার করেন। তাহলে ডাবল ভালোবাসা দিয়ে পুষিয়ে দেব। কিভাবে? মারুফ আচমকা আশার ঠোঁটে কিস দিয়ে দেয়। এইভাবে। শয়তান একটা। ভাইয়া আমি কিন্তু দরজার আড়াল থেকে সব শুনে নিয়েছি। দাঁড়া, তোর খবর নিচ্ছি। আশা মারিয়ার পেছনে দৌড়াতে থাকে। মারুফের তো তা দেখে হাসতে হাসতে অবস্থা খারাপ। এইভাবে দেখতে দেখতে 1 মাস চলে যায়। আশার মারুফের ভালোবাসা দিন দিন আরও গভীর হচ্ছে। অন্যদিকে মারিহার মনে আরাফকে হারিয়ে ফেলার ভয় ভীষণভাবে ওকে কাবু করে ফেলেছে। বিকালবেলা তোমাদের বাসায় 1 মাস হয়ে গেছে এসেছি, এখন আমার বাড়ি যাওয়ার দরকার। তুমি আসো বলেই তো এত আনন্দ হলো এই একটা মাস। মা, তুই এত বছর পর আমাদের বাসায় এলি, তোকে তো ছাড়তে মন চাইছে না। আপু, আর কয়েকটা দিন থেকে যাও না প্লিজ। না রে বোন, আর 2 দিনও ওয়েট করা ঠিক হবে না, আজকেই চলে যেতে চাইছি। আরও 2 দিন থেকে যাও। তোমরা এইসব কথা বলতে বলতে আমাকে 1 মাস এখানে রেখেছো, আর না। প্লিজ প্লিজ আপু, আজকে যেও না। প্লিজ। প্লিজ তাড়াতাড়ি বিদায় হোস না কেন ডানাকাটা পেতনি। তোকে তো ইচ্ছে করে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে কিমা বানিয়ে রুটির ভিতর ভরে খাই। ওকে, আজকে দিনটা থাকবো, এবার খুশি? তুমি এত এত ভালো সুইটি আপু। সবাই নিজেদের রুমে চলে যায়। সুইটি আর মারিহা বাদে। ও শিট, একটা কথা বলতে তো ভুলেই গেছিলাম। কি কথা? আশা আমার সাথে একটু হসপিটালে যেতে পারবে কি না? তোমার কি শরীর খারাপ লাগছে? একটা ডক্টরকে একটু দেখতাম আর কি। আমি যাব তোমার সাথে। তোমার কোনো ধরনের সমস্যা হবে না তো? না না, একদম ফ্রি আছি। তাহলে আমি রেডি হয়ে আসি, তুমিও ততক্ষণে রেডি হয়ে নাও। ওকে। সুইটি আর মারিহা রেডি হয়ে হসপিটালে চলে যায়। তুমি ডাক্তার দেখাও, আমি বাইরেই দাঁড়িয়ে আছি। আমার সাথে চলো তুমি। না আপু, আমার হসপিটালে আসলেই কেমন জানি ভয় ভয় করে। ঠিক আছে, তুমি এখানে বসে ওয়েট করো। সুইটি ডক্টরের চেম্বারে ঢুকে যায়। মারিহা বাইরে চেয়ারে বসে ওয়েট করতে থাকে। কিছুক্ষণ পর সুইটি রুম থেকে বেরিয়ে আসে। ডক্টর দেখানো শেষ? কিন্তু টেস্ট করিয়েছে, একটু পরে তার রিপোর্ট দেবে। সুইটি হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যায়। আশেপাশের নার্সরা এগিয়ে আসে। কয়েকবার পানি ছিটানোর পর জ্ঞান ফিরে আসে। এখনই আমার সাথে বাড়ি চলো তুমি। রিপোর্টগুলো আমি তোমাকে গাড়ি করে বাড়ি পাঠিয়ে দিচ্ছি। তুমি বাড়িতে পৌঁছে গাড়ির ড্রাইভারকে আবার হাসপাতালে এসে আমাকে নিয়ে যেতে বলে। ততক্ষণে রিপোর্টগুলোও পেয়ে যাব। ওকে। মারিয়া সুইটিকে গাড়িতে উঠিয়ে দিয়ে হসপিটালের ভেতরে চলে আসে। 1 ঘন্টা পর সুইটি নামের কেউ আছেন? উনি অসুস্থতার কারণে বাড়ি চলে গেছেন। আমি ওনার বাড়ির লোক। আপনাকে ডক্টর ডাকছেন রিপোর্টগুলো দেওয়ার জন্য। মারিয়া ডক্টরের সামনে থাকা চেয়ারটা টেনে বসে। এই নিন ওনার রিপোর্টগুলো। ওনার শরীর একটু দুর্বল, একটু খেয়াল রাখবেন ওনার প্রতি। মারাত্মক কিছু হয়নি তো? ডক্টর মারিয়ার কথা শুনে মুচকি হাসলেন। উনি প্রেগনেন্ট। মারিয়ার পায়ের নিচের মাটি যেন সরে যায়। 2 চোখে পানিতে ঝাপসা হয়ে যায়। মারিয়া দ্রুত গিয়ে গাড়িতে বসে পড়ে। মারিয়ার কানে বারবার একই প্রতিধ্বনি বেজে চলেছে, উনি প্রেগনেন্ট। মারিয়ার হাত পা কাঁপছে। কোনো মতে গাড়ি থেকে নেমে রুমে আসে। রুমে এসে দেখে আরাফ বেডে শুয়ে আছে। মারিয়াকে দেখা মাত্রই বেড থেকে উঠে মারিয়ার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দেয়। মারিয়া ধাক্কা দিয়ে আরাফকে সরিয়ে দেয়। আমাকে একদম ছোঁয়ার চেষ্টা করবেন না। তুমি এমন করছো কেন মারিহা? আপনি আমার কাছে আসলেই আমার গা ঘিন ঘিন করছে। ওয়াই আর ইউ টকিং লাইক এ রবিশ? সুইটি প্রেগনেন্ট। এটা তো গুড নিউজ। গুড নিউজ তো হবেই, নিজের সন্তানের মা হতে চলছে। পাগলের মতো কিসব বলছো? সত্যি বলছি তো, তাই এত গায়ে লাগছে। আরাফ মারিয়াকে দেয়ালের সাথে চেপে ধরে। আরাফের চোখগুলি রক্তবর্ণ হয়ে গেছে, হাতের রগগুলি ফুলে গেছে। তুমি যা ভাবছো সেসব কিছুই নয়। আমি ঠিক নিজের শরীরের চাহিদা মেটানোর জন্য আজ এই সুইটিকে ব্যবহার করেছেন। পরে হয়তো আরও মেয়েকে নিজের শিকার বানিয়ে নিজের শরীরের জ্বালা মেটাবেন। আমাকেই বলতে পারতেন নিজেকে আপনার কাছে সঁপে দিতাম। শুধু শুধু পরিবারের কলঙ্কের দাগ কেন লাগালেন? আপনাকে আমি ঘৃণা করি। আরাফ নিস্তব্ধ হয়ে মারিয়ার কথা শুনে যাচ্ছে। চোখ দিয়ে নোনা জল বেয়ে পড়ছে ফ্লোরে। শুনতে পারছেন আপনি? আমি আপনাকে শুধু ঘৃণা করি। আই জাস্ট হেট ইউ। আরাফের মারিয়ার হাত ছেড়ে দেয়।
চোখের পানি মুছতে মুছতে রুম থেকে বেরিয়ে যায়। একটু পরে সুইটি আর আশা উদ্বিগ্ন হয়ে রুমে প্রবেশ করে। কি হয়েছে রে মারিহা? আমরা ড্রয়িং রুমে বসেছিলাম, ভাইয়া এভাবে বেরিয়ে গেল কেন? এখন এসব নিয়ে কথা বলার ইচ্ছে আমার নেই। তোকে তো বলতেই হবে। তুমি সব কিছু খুলে না বলে আমরা বুঝবো কিভাবে? আমি কিছু বলতে পারবো না। তোকে আমার কসম। তাহলে শুন তোর ভাইয়ের কুকর্মের কথা। মারিয়া আশাকে সব খুলে বলে। সুইটি ধপ করে বেডে বসে পড়ে। আশা আর সুইটি দুজনের চোখ থেকে অঝরে পানি পড়ছে। আশা মারিয়াকে কষিয়ে একটা চড় মারে। তোর মানসিকতা এত নিকৃষ্ট আমার তো জানা ছিল না। সুইটি আপু ভাইয়ার চেয়ে 3 বছরের বড়। তার থেকে বড় কথা হলো সুইটি আপু বিবাহিত, ওনার 4 বছরের একটা ছেলে আছে। আবার প্রেগনেন্ট হওয়াটা স্বাভাবিক বিষয়। আপুর 3 মাস চলছে। মারিয়া সব নীরব দর্শকের মতো শুনে যাচ্ছে। আশা ওই দিন আরাবকে নিয়ে আমার ছোটবেলার বন্ধু সিয়ামের সাথে দেখা করতে গেছিলাম। সিয়াম পেশায় রয়ার। আরাব তুই বলে ডাকা পছন্দ করে না, তাই আমি তুমি করে ডাকি। আরাবকে আমি নিজের ভাইয়ের মতো মনে করি, বলবো না? আরাব আমার নিজের ভাই, ছেলেটা তোমাকে বড্ড ভালোবাসে। আমি তোকে কতবার বলার চেষ্টা করেছি যে সুইটি আপু বিবাহিত, কিন্তু তুই আমার কোনো কথাই শুনিসনি। যেই ভাইয়ের চোখে আজ পর্যন্ত এক ফোঁটা জল দেখিনি, তাকে আজ ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে দেখেছি। তুই আমার ভাইকে কষ্ট দিয়েছিস, আমি তোকে ক্ষমা করব না। কান্না করতে করতে বেরিয়ে যায়। সুইটি মারিয়ার মাথায় হাত রাখে। কখনো ভালোবাসার মানুষটাকে কষ্ট দিও না। সুইটিও রুম থেকে বেরিয়ে যায়। মারিয়া পাগলের মতো নিজের ফোন খুঁজছে। ফোন পেয়ে আরাফের মোবাইলে কল দিতে থাকে। আধা ঘন্টা ধরে কল দিয়ে যাচ্ছে, ফোন রিং হচ্ছে কিন্তু ধরছে না। মারিয়া কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে এক সময় ফ্লোরে শুয়ে ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙে রাত 12টায় ফোনের আওয়াজে। কান্না করার কারণে চোখ একদম ফুলে গেছে। কোনো মতে ফোন রিসিভ করে। হ্যালো, আমি থানা থেকে বলছি। আজ সন্ধ্যায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ডেড বডির কাছ থেকে আমরা এই মোবাইলটা পাই। কল লিস্টে আপনার নাম্বারটাই সর্বপ্রথম ছিল, তাই আমরা এই নাম্বারে ফোন করি। আপনারা ডেড বডিটা এসে শনাক্ত করে বাড়ি নিয়ে যেতে পারেন। মারিয়া ফোনটা কান থেকে নামিয়ে ভালো করে লক্ষ্য করে দেখে এটা আরাফের নাম্বারটা ধলা ইন্দুর দিয়ে সেভ করে রেখেছে। আরাফ! মারিয়া চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। 2 দিন পর মারিহার 2 দিন পর জ্ঞান ফেরে। চোখ মেলে নিজেকে হসপিটালে আবিষ্কার করে মারিহা। আমাকে এখানে আনলো কে? কেউ আছেন? কিছুক্ষণ পর দরজা খোলার আওয়াজ পেয়ে দরজার দিকে তাকায় মারিহা। নিজের কেবিনে আরাফকে ঢুকতে দেখে। আরাফের চুলগুলো অগোছালো হয়ে আছে, শার্ট ইনছাড়া পরে রেখেছে। চোখ মুখ ফুলে গেছে, দেখেই বোঝা যাচ্ছে অনেক কান্না করেছে। আর এই 2 দিনে এক মুহূর্তের জন্য চোখের পাতা এক করেনি। মারিহার সামনে দাঁড়িয়ে আছে আরাফ। মারিয়া যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। আরাফ মারিহার বেডের পাশে থাকা চেয়ারটাতে বসে। মারিয়া উঠে বসার জন্য চেষ্টা করতে থাকে, কিন্তু শরীর দুর্বল হওয়ার কারণে কিছুতেই পারছিল না। আরাফ মারিয়াকে উঠতে সাহায্য করে। মারিয়া পাগলের মতো আরাফের পুরো মুখ চুমুতে ভরিয়ে দেয়। যখন পুলিশ বলল আপনি আর নেই, তখন যেন আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। আপনি ঠিক আছেন তো? আপনার কিছু হয়নি তো? আরাফ কিছু না বলে রুম থেকে বেরিয়ে যায়। একটু পরে আয়েশা চৌধুরী, আশরাফ চৌধুরী আর আশা কেবিনে প্রবেশ করেন। 3 জনের চোখেই জল। আয়েশা চৌধুরী মারিয়াকে জড়িয়ে ধরে অঝরে কান্না করতে থাকে। তুই তো আমাকে মেরেই ফেলছি। কি হয়েছিল মা তোর? জানিস কত ভয় পেয়ে গেছিলাম। তুই খুব খারাপ। তোর জন্য এই 2 দিন ধরে বাড়ির সবাই না খেয়ে এখানে বসে আছে। আর তোর ভাই, ও তো প্রায় পাগলের মতো অবস্থা। আঙ্কেল আন্টি জোর করে ওনাকে বাসায় নিয়ে গেছেন। ডক্টর তো বলে এসেছিল তোর বাঁচার সম্ভাবনা কম। ব্রেনে চাপ পড়ার ফলে ব্রেনে রক্ত জমে গিয়েছিল। তুই তো আমাদের অনেক ভয় পাইয়ে দিয়েছিলি রে মা। প্লিজ তোমরা কান্না করো না, এখন তো আমি একদম সুস্থ হয়ে গেছি। তা তো দেখতেই পাচ্ছি। এখন চুপটি করে শুয়ে থাক। কিছুক্ষণ পর মাশরাফ খান, মালিহা বেগম এবং মারুফ রুমে প্রবেশ করে। তুই ঠিক আছিস তো বোন? কোনো ধরনের কষ্ট হচ্ছে না তো? মাথা ব্যথা কমেছে তোর? আরে ভাইয়া, আমি এখন সম্পূর্ণ সুস্থ, এত উত্তেজিত হবি না প্লিজ। তোর এমন অবস্থা কি করে হলো? আমি মারিহার চিৎকার শুনে গিয়ে দেখি মারিহা ফ্লোরে পড়ে আছে, হাতে ওর মোবাইলটা। মোবাইলের কল লিস্ট চেক করে দেখি একটু আগে ভাইয়ের নাম্বার দিয়ে ফোন এসেছিল। আমি কল করে জানতে পারি যে একটা ডেড বডির কাছ থেকে ভাইয়ের ফোনটা পাওয়া গেছে। এমন সময় ভাইয়ের রুমে আসে। ভাইয়া এসে বলে যে ভাইয়ের মোবাইলটা চুরি হয়ে গেছে। হয়তো যে চুরি করেছে তার অ্যাক্সিডেন্ট হয়েছে। মারিহার জ্ঞান ফেরানোর অনেক চেষ্টা করেছি আমরা, কিন্তু জ্ঞান ফিরেনি। মারিহার অবস্থা খারাপের দিকে যাচ্ছে দেখে আমরা দ্রুত ওকে এই হাসপাতালে আনি।
কোনোদিন সত্যটা যাচাই না করে এমন উত্তেজিত হয়ে যাবি না। আর একটু হলেই তো মরতে বসেছিলি। পরের দিন মারিহাকে হসপিটাল থেকে রিলিজ দিয়ে দেওয়া হয়। সবাই একসঙ্গে গিয়ে মারিহাকে বাড়িতে নিয়ে আসে। সবাই রুমে এসে একটু পরপর মারিহাকে দেখে গেছে, কিন্তু আরাফ একবারের জন্য আসেনি। মারিহার মন খারাপ করে বেডে শুয়ে আছে। একটু পরে সুইটি এসে মারিহার পাশে বসে। আমার ছেলেটাকে বাসায় রেখে বেশিরভাগ সময় আমাকে দেশের বাইরে থাকতে হয়। আমার হাজবেন্ড কোনো সময় আপত্তি জানাননি। কাজের কারণে হাজবেন্ডকে নিজের ছোট্ট ছেলেটাকে বেশি সময় দিতে পারি না। আমার স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে জব করব। নিজের স্বপ্ন পূরণ করতে গিয়ে নিজের ছেলেটাকে অন্ধকারের দিকে ঢেলে দিচ্ছি। ভাবছি চাকরিটা ছেড়ে দিয়ে নিজের সন্তানদের সময় দিব। আমার সন্তানরা না হলে বড় হয়ে আমাকে ভুল বুঝতে পারে যে আমি চাকরির কারণে তাদের সময় দিইনি। নিজের আপনজনদের সাথে ফ্রিভাবে কথা না বললে, সময় না দিতে পারলে সামান্য বিষয়গুলো সমাধান করা খুব কঠিন হয়ে পড়ে। যেমন আজ যদি আরবকে তুমি সবকিছু ফ্রিভাবে জিজ্ঞাসা করে ফেলতে, আরবকে সময় দিতে, তাহলে তোমাদের মতো এত বড় ঝামেলা সৃষ্টি হতো না। সব দোষ আমারই। যেই মানুষটা আমাকে এত ভালোবাসে তার ভালোবাসায় আমি সন্দেহ করেছি, তাকে না জেনে অপমান করেছি। আরবকে সময় দাও, আরবকে বোঝাও যে তুমি ওকে কতটা ভালোবাসো। তোমার ভালোবাসা দিয়ে আরবকে আগে সবকিছু ভুলিয়ে দাও, না হলে যে বড্ড দেরি হয়ে যাবে। দেরি হবে মানে? 5 দিন পর আরব আমেরিকা চলে যাচ্ছে সারা জীবনের জন্য। কি? আরব ভাবছে এখানে থাকে তোমার দেওয়া কষ্টগুলো ওকে সবসময় তাড়া করে বেড়াবে। আরব দূরে চলে গিয়ে তুমিও একটু শান্তিতে থাকতে পারবে। ছেলেটা তোমাকে অনেক ভালোবাসে, সহ্য করতে পারেনি তোমার বলা কথাগুলো। আরব সেদিন বাসা থেকে বেরিয়ে এয়ারপোর্টে গেছিল। 5 দিন পর ঠিক 9টায় ফ্লাইট। আজকের দিনটা বাদ দিলে আর 4 দিনের মতো সময় বাকি আছে তোমার হাতে। যা করার এই 4 দিনের মধ্যেই তোমাকে করতে হবে। কি করে আটকাতে পারি আমি ওনাকে? আরবকে নিজের ভালোবাসার বাঁধনে বেঁধে ফেলতে হবে। আরবকে নিজের ভালোবাসা দিয়ে সবকিছু ভরিয়ে দিতে হবে। পিচ্ছি, এখন আসি। সুইটি রুম থেকে বেরিয়ে যায়। একটু পর আয়েশা চৌধুরী খাইয়ে দিয়ে যায় মারিহাকে। সবাই একটু পর পর এসে মারিয়াকে দেখে যাচ্ছে, কিন্তু আরাফ একবারের জন্য আসেনি। মারিয়া মন খারাপ করে শুয়ে আছে। রাত 10টায় আরাফ রুমে আসে। এসে দরজা বন্ধ করে বেডের অন্য পাশ দিয়ে মুখ করে শুয়ে যায়। মারিয়া আরাফের রাগ ভাঙানোর জন্য পেছন থেকে জড়িয়ে ধরে আরাফকে। প্লিজ আর রাগ করে থাকবেন না, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন। প্লিজ আমার সাথে কথা বলুন। আরাফ কিছু না বলে বালিশ নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ে। মারিয়া অঝরে কাঁদতে থাকে। আরাফ নিজেকে শক্ত করার চেষ্টা করছে, কিন্তু চোখের এই অবাধ্য জলগুলো যেন তার কথা শুনতেই চাইছে না। একসময় নিজেদের মনের সাথে লড়াই করতে করতে তারা ঘুমিয়ে পড়ে। সকালবেলা মারিয়া ঘুম থেকে উঠে আরাফকে সোফায় না দেখতে পেয়ে ফ্রেশ হয়ে নিচে চলে যায়। মা, উনি কোথায়? আরাপ তো না খেয়ে আশাকে নিয়ে কলেজে চলে গেছে। মাঝপথে আশফিকে স্কুলে ছেড়ে দিয়েছে। আর আরাফের মনে হয় কিছু একটা হয়েছে। কালকে রাতে এত জোর করলাম, কিছু খেলো না, না সকালেও খেলো না। সুইটি আপু কোথায়? সব কিছু গুছিয়ে নিয়ে এসছে। আরব কলেজ থেকে এসে সুইটিকে বাড়িতে দিয়ে আসবে। তুই খেয়ে নে মা, সব কিছু গুছিয়ে নিচ্ছে। আমার খিদে নেই। খিদে নেই বললেই হলো? তাড়াতাড়ি টেবিলে আয়, আমি খাইয়ে দিচ্ছি। না খেলে যে তোর শরীর খারাপ করবে মা, তুই বস, তোর মা তোকে খাইয়ে দিবে। আয়েশা চৌধুরী জোর করে মারিয়াকে খাইয়ে দেয়। খাওয়া শেষ হলে মারিয়া সুইটির কাছে যায়। আর কয়েকটা দিন থেকে যাও না প্লিজ। হাজবেন্ড এমনিতেই রেগে ফায়ার হয়ে আছে, আরও কিছুদিন থাকলে বাসায় যাওয়ার পর আমার খবর নিবে। আমি যে আজকেই আসছে ওকে জানাইনি সারপ্রাইজ দিব বলে। ডাবল সারপ্রাইজ পাবে। কিভাবে? তোমার পেটের বেবিটাও একটা সারপ্রাইজ হবে ওনার জন্য। যা খুশি হবে। আমি যখন প্রথম প্রেগনেন্ট হই তখন আমাকে করে করে সারা বাড়ি ঘুরিয়েছিল। এখন সবকিছু বাদ দিয়ে মন দিয়ে সংসার করব। বেবি হওয়ার পর সবাইকে নিয়ে আমাদের বাড়িতে আসতে হবে কিন্তু। আসবো রে বাবা, আসবো। আরবকে আটকানোর চেষ্টা করো যাতে আমরা তোমাদের বেবিকে দেখার জন্য আবার এই বাড়িতেই আসি। মারিয়া লজ্জা পেয়ে মাথা নিচু করে রাখে। আর লজ্জা পেতে হবে না গো। এখন আরবকে কিভাবে আটকাবে তা নিয়ে ভাবো।
আজকে রাতে আরবকে আমাদের বাসায় রেখে আমি আর ওর দুলাভাই মিলে বোঝানোর চেষ্টা করব, কিন্তু আরব যা রাগী আর জেদি ছেড়ে মনে হয় না আমাদের কথা শুনবে। যা করার তোমাকেই করতে হবে। আরাফ কলেজ থেকে এসে সুইটিকে নিয়ে বেরিয়ে পড়ে। সারা রাত মারিয়ার আশা ভাবতে থাকে কি করলে আরাফের রাগ ভাঙানো যাবে। পরের দিন বিকালবেলা আরাফ ফিরে আসে। আরাফ রুমে এসে দেখে পুরো রুম হার্ট শেপ বেলুন দিয়ে সাজানো, প্রতিটা বেলুনে লেখা আছে সরি। হঠাৎ কে যেন আরাফকে পেছন থেকে জড়িয়ে ধরে। আরাফ মুহূর্তের মধ্যেই বুঝে যায় তার মায়াবতী তাকে জড়িয়ে ধরেছে। মারাত্মক ভুল করে ফেলেছি, আমাকে মারুন, বকুনি দিন, তবুও প্লিজ আমার উপর রাগ করে থাকবেন না, চুপ করে থাকবেন না প্লিজ, আমি ক্ষমা চাইছি তো আপনার কাছে। আরাফ এক ঝটকায় মারিহার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ফ্রেশ হতে চলে যায়। রাতে খাওয়া দাওয়া করে আগের মতো সোফায় গিয়ে শুয়ে পড়ে। পরের দিন বিকালবেলা আম্মু তোমার জন্য গিফট এনেছি। সবার জন্যই এনেছি। এসব আনতে গেলি কেন আবার? আমি আমেরিকা ফেরত চলে যাচ্ছি সারা জীবনের জন্য। আমেরিকাতেই জব করব। তুই কি পাগল হয়ে গেছিস নাকি? কি আবল তাবল বলছিস ভাইয়া? মারিহা, মাকে একা ফেলে তুই আমেরিকা যাওয়ার কথা চিন্তা করিস কিভাবে? ভালো কথা মনে করিয়ে দিয়েছ। আরাফ মারিহার দিকে একটা র্যাপিং করা গিফট এগিয়ে দেয়। মারিহা গিফট র্যাপিংটা খুলে দেখে সেখানে কিছু কাগজ রাখা। কাগজগুলো ভালো করে দেখে মারিহার পায়ের নিচের মাটি সরে যায়। সব সম্পর্ক থেকে তুমি সরি, আজ আপনি মুক্ত। ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছে। মারিহা আরাফের পায়ে পড়ে যায়। দয়া করুন আমার উপর, প্লিজ যাবেন না আমাদের ছেড়ে। মারিহা ডিভোর্স পেপারগুলো ছিঁড়ে ফেলে সবার সামনে কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে যায়। মারিহা, এখন তোর দুর্বল হয়ে পড়ার সময় না, তোকে কাল রাত 9টার আগেই যা করার করতে হবে। মারিয়া ফোন হাতে নিয়ে মারুফের নাম্বারে ডায়াল করে। 2বার রিং হওয়ার পর মারুফ ফোন ধরে। ভাইয়া, আমাকে একটা কাজে সাহায্য করবি? জিজ্ঞাসা না করে হুকুম দে। তাহলে শোন। 10 মিনিট পর। পারবি তো? তা পারবো, কিন্তু এসব দিয়ে তুই কি করবি? পরে সবই জানতে পারবি। বাই বাই আমার জানের জিগরা বোন। রাত 11টায় আরাফ খাবার নিয়ে রুমে এসে দেখে মারিয়া ঘুমিয়ে আছে। চেহারাটা ঘুমন্ত অবস্থায় অসম্ভব মায়াবী লাগছে। আরাফ মারিয়ার মাথায় হাত রাখতে গিয়েও হাত ফিরিয়ে আনে। আমি কি তোমার কাছে এতটা নিকৃষ্ট? তুমি ভাবলে কি করে আমি এতটা নিচু মাইন্ডের? আমার এই মুখ তোমাকে বেশিক্ষণের জন্য দেখতে হবে না। খুব ভালোবাসি তোমায়। কিভাবে তোমাকে ছেড়ে বাঁচবো? কিন্তু চিন্তা করো না, এই দুশ্চরিত্রের লোকটার কোনোদিন তোমার সামনে আসবে না। আরাফ তার মায়ামতির দিকে তাকিয়ে থেকে সারা রাত কাটিয়ে দেয়। ভোরের দিকে আরাফের চোখ লেগে যায়। ঘুম ভাঙার পর মারিয়াকে বেডে দেখতে না পেয়ে আরাফ ফ্রেশ হয়ে নিচে যায়, কিন্তু মারিয়া ডাইনিং রুমেও নেই। আরাফ মারিয়াকে সব জায়গায় খুঁজতে শুরু করে। হঠাৎ আশা আরাফের সামনে এসে দাঁড়ায়। কাকে খুঁজছো? কোথায়? আমি কাউকে খুঁজছি না। মারিহা নিজের বাড়িতে চলে গেছে। মানছি মারিহা ভুল করেছে, তবু ওর সাথে এমন ব্যবহার না করলেও পারতে। আশা নিজের রুমে চলে যায়। আরাফ নিজের রুমে গিয়ে সব গুছিয়ে নেয়। মারিহার কাবার্ড খুলে দেখে মারিহা সব কিছুই ফেলে গেছে। আরাফ সেখান থেকে একটা শাড়ি নিয়ে নিজের ট্রলিতে রেখে দেয়। সবাই একসাথে লাঞ্চ করে। বাড়ির সবাই মিলে আরাফকে অনেক বুঝিয়েছে, কিন্তু আরাফ নিজের জায়গায় অটুট রয়েছে। আরাফ এয়ারপোর্টে যাওয়ার জন্য রেডি হয়ে ব্ল্যাক কালারের জিন্স এবং শার্ট ইন করে, হাতে দামি ব্ল্যাক কালারের ঘড়ি। পুরোই রাজকুমার লাগছে, কিন্তু এই রাজকুমারকে দেখার জন্য তার রাজকুমারীটা নেই। বাড়ি থেকে বের হওয়ার সময় সবাই কান্নাকাটি শুরু করে দেয়, কিন্তু আরাফ সব উপেক্ষা করে বেরিয়ে পড়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে। গাড়িতে উঠবার সময় ভালো করে বাড়িটাকে দেখে নেয়। আরাফ ঠিক 8:30টায় এয়ারপোর্টে পৌঁছে যায়। হঠাৎ এক অচেনা ছেলে আরাফের সামনে এসে দাঁড়ায়। ভাইয়া এখন কয়টা বাজে? আরাফ টাইম দেখার জন্য যেই ঘড়ির দিকে তাকায়, পেছন থেকে একজন আরাফের মুখে রুমাল চেপে ধরে। আরাফ নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে। অজ্ঞান করার ওষুধ দেওয়া থাকায় আরাফ বেশিক্ষণের জন্য লড়াই করতে পারেনি। আরাফের জ্ঞান ফেরার পর নিজেকে একটা রুমের ভেতরে পায়। ভালো করে তাকিয়ে দেখে আরাফ সোফায় শুয়ে আছে। রুমের পুরো ফ্লোরে গোলাপের পাপড়ি। রুমের ঠিক মাঝখানে একটা বড় পাত্র রাখা। পাত্রটা পানি দিয়ে পরিপূর্ণ করে রেখেছে। গোলাপের পাপড়ি এবং অনেকগুলো প্রদীপ পানির উপরে ভাসছে। বেডটা টিউলিপ ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। বেডের মাঝখানে গোলাপের পাপড়ি দিয়ে একটা বড় হার্ট বানানো হয়েছে। এই রুমটা তো আমাদের ফার্ম হাউসের রুমের মতো লাগছে, কিন্তু আমি এখানে এলাম কি করে? এত সব করলোই বা কে? হঠাৎ কারণ উপরের আওয়াজ শুনতে পায় আরাফ। আওয়াজটা ক্রমশ ওর রুমের দিকে এগিয়ে আসে। দরজা খোলার আওয়াজ শুনে আরাফ দরজার দিকে তাকায়। চেহারাটা স্পষ্ট বুঝতে পারছেন আরাফ, কিন্তু শরীরের গঠন দেখে বোঝা যাচ্ছে দরজায় একটা মেয়ে দাঁড়িয়ে আছে। এসব করার মানে কি? আমাকে এখানে অজ্ঞান অবস্থায় আনা হলো কেন? What the hell is going on? আরাফ নিজের হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 12টা বেজে গেছে। Oh my god, আমি ফ্লাইট মিস করে ফেললাম।
দরজায় দাঁড়িয়ে থাকা মেয়েটা ধীরে ধীরে আরাফের দিকে অগ্রসর হতে থাকে। মেয়েটা এসে আরাফের পাশে বসে। আরাফ যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। মারিয়া আরাফের দেওয়া নীল শাড়িটা, আরাফের দেওয়া নীল রঙের কাচের চুড়ি, কানে হোয়াইট কালারের স্টোনের ঝুমকা আর ঠোঁটে ডার্ক রেড কালারের লিপস্টিক দিয়ে সাজগোজ করে আরাফের পাশে বসে আছে। একদম নীল পরীর মতো লাগছে। আরাফের এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই শাড়িটা আমার জন্মদিনে দিয়েছিলেন। আমরা যখন আমাদের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম তখন এই চুড়িগুলো আমার জন্য নিয়ে এসেছিলেন আপনি। আমি যখন আপনার ওপর রাগ করেছিলাম তখন এই দুলগুলি আমার জন্য এনেছিলেন, মনে আছে আপনার? আরাফ কিছু না বলে উঠে দাঁড়ায়। মারিহাও উঠে দাঁড়ায়। মারিহা গান গাইতে শুরু করে। মারিহা গান গাইছে আর আরাফের চারিদিকে ঘুরছে। গান শেষে মারিয়া আরাফকে জড়িয়ে ধরে। আরাফ এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নেয়। আরাফ রুমের বাইরে যাওয়ার জন্য পা বাড়ায়। আরাফ থমকে দাঁড়ায়। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলার ভয় সবার মধ্যেই থাকে। আপনি যখন আমার থেকে নিজেকে ধীরে ধীরে দূরে সরিয়ে নিচ্ছিলেন তখন আমার মধ্যে ভয়ের সৃষ্টি হয়ে যায়। আরাফ মারিহার দিকে ঘুরে তাকায়। মারিহা আবারও বলতে শুরু করে। আমার মধ্যে আপনাকে হারানোর ভয়টা এত বেড়ে গেছিল যে কিছু বোঝার চেষ্টা করার মানসিকতা আমি হারিয়ে ফেলেছিলাম। আমি জানতাম না সুইট আপু ম্যারিড। যখন শুনলাম উনি প্রেগন্যান্ট তখন এক মুহূর্তের জন্য মনে হয়েছিল আমি বুঝি আপনাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলেছি। তখন মুখে যা আসে আপনাকে বলে ফেলেছি। বড্ড ভালোবাসি যে আপনাকে। আরাফ অবাক দৃষ্টিতে মারিহার দিকে তাকায়। হ্যাঁ, আমি আপনাকে ভালোবাসি। আপনাকে যেতে হলে আমার লাশের উপর দিয়ে যেতে হবে। আরাফের চোখও ভিজে গেছে নোনা জলে। সে পেরেছে নিজের ভালোবাসা আদায় করে নিতে। যুগে যুগে দুজনের ভিতরে যে অবিরাম বর্ষা লুকিয়েছিল আজ তা চোখের জলে বেরিয়ে এসেছে। আরাফ মুচকি হেসে দুই হাত দুই দিকে প্রসারিত করে দাঁড়ায়। মারিহা আরাফের বুকে জাপটে পড়ে কান্না করতে থাকে। আমি যে তোমায় অনেক ভালোবাসি, ভেবে নিয়েছিলাম আমি আর কখনো তোমাকে নিজের করে পাবো না। আমি আমার ভালোবাসা প্রকাশে ব্যর্থ, কিন্তু আমি যে অনেক আগেই তোমার মনে জায়গা করে নিয়েছি তা বুঝতে পারিনি। আজ আমার মায়াবতীর সব কষ্ট আমি ভালোবাসা দিয়ে ভুলিয়ে দিতে চাই। তোমাকে নিজের ভালোবাসার চাদরে মরিয়ে দিতে চাই। মে আই? আরাফ মারিহার ঘাড়ে মুখ গুজে। মারিহা আরাফের শার্টের হাতা দুই হাত দিয়ে চেপে ধরে। আরাফ মারিহাকে কোলে তুলে বেডে নিয়ে শুইয়ে দেয়। আরাফ মারিহার উপর আধা শোয়া হয়ে মারিহার ঘাড়ে গলায় পুরো মুখে এলোপাথারি চুমু দিতে থাকে। মারিহা আরাফের শার্টের বোতামগুলো খুলে দেওয়ার সাথে সাথে আরাফ শার্টটা খুলে ফ্লোরে ফেলে দেয়। মারিয়ার কাঁধ থেকে শাড়ির আঁচলটা খসে পড়ে। আজ তাদের ভালোবাসা পেয়েছে পূর্ণতা। আজ তারা একে অপরের অস্তিত্বের সাথে মিশে গেছে, একে অপরের সত্তার সাথে আজ জুড়ে গেছে। সকালবেলা, এই সকাল অন্যান্য সকালের চেয়ে সম্পূর্ণ আলাদা। এই সকাল তাদের সুখী দাম্পত্য জীবনের সূচনা হয়ে বিরাজ হয়েছে তাদের জীবনে। সূর্যের আলো কাজ ভেদ করে মারিহার মুখে পড়ছে। মারিহা নড়ে চড়ে উঠে। আরাফ জানালার পর্দাগুলো টেনে দেয় যাতে মারিহার ঘুম না ভেঙে যায়। আরাফ চাদর দিয়ে ভালো করে মারিয়ার শরীরটা ঢেকে দিয়ে ফ্রেশ হতে চলে যায়। আরাফ ফ্রেশ হয়ে এসে ব্লু কালারের শার্ট আর হোয়াইট কালারের জিন্স প্যান্ট পরে নেয়। তারপর কিছু শপিং করতে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। আরাফ কেনাকাটা সেরে 2 ঘন্টার মধ্যে বাড়ি ফিরে আসে। আরাফ রুমে এসে মারিহাকে দেখার পর যেন আকাশ থেকে পড়ে। মারিয়া আরাফের একটা চকলেট কালারের শার্ট পরে বেডে আসে। ভিজে চুল কোমর পর্যন্ত পড়ে আছে। মারিহা আরাফকে দেখার সাথে সাথে চাদর দিয়ে নিজেকে ঢেকে ফেলে। আরাফ চোখ বড় বড় করে মারিহার দিকে তাকিয়ে আছে। আসলে সাথে করে শাড়ি আনিনি, আপনার লাগেজটা এখানে ছিল, তাই এখান থেকে শার্ট বের করে পরে নিয়েছি। আমি সকালের নাস্তা আর কিছু শাড়ি এনেছি তোমার জন্য। সত্যি? তোমাকে কিন্তু শার্টই বেশি মানাচ্ছে। মারিহা আরাফের হাত থেকে শাড়ির ব্যাগটা নিয়ে দৌড়ে ওয়াশরুমে চলে যায়। আরাফ ওয়াশরুমের দরজায় হালকাভাবে ধাক্কা দেয়। কিছু বলবেন? আমি ডাইনিং রুমে তোমার জন্য অপেক্ষা করছি। ওকে। আরাফ টেবিলে ব্রেকফাস্টটা সাজিয়ে মারিহার জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু মারিহার আসার কোনো নামগন্ধ নেই দেখে আরাফকে রুমে ফিরে আসতে হয়। আরাফ রুমে এসে দেখে মারিহা শাড়ি পরছে ঠিকই, কিন্তু সাথে ব্লাউজ পরেনি। আমি তো ভুলে গেছিলাম। তাহলে কি আমি বাড়িতে এভাবেই যাব? তাছাড়া আর তো কোনো উপায় নেই। আরো কয়েকটা দিন এখানে থেকে যাই প্লিজ। থাকতে তো পারি, কিন্তু আমার একটা শর্ত মানতে হবে। কি শর্ত? আমি তোমাকে অনেক আদর করব, কিন্তু তুমি মানা করতে পারবে না। আপনিও না? ব্রেকফাস্ট কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে, এবার চলো। আরাফ নিজে হাতে মারিয়াকে খাইয়ে দেয় আর মারিয়া আরাফকে। তুমি এখানে আমাকে আনলে কিভাবে? ভাইয়া আর ভাইয়ার কিছু বন্ধুর সাহায্য নিয়ে। রুমটা সাজিয়েছে কে? রুমটা আমি সাজিয়েছি, সকালে ঘুম থেকে উঠেই এখানে চলে এসেছি।
আমার বউ যে এতটা রোমান্টিক তা আমি কালকে জানতে পারলাম। তো কি করব? আপনি তো আমাকে ফেলেই চলে যাচ্ছিলেন। ওকে ওকে, আমি এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আপনি আমাকে একদম ভালোবাসেন না। এখন তোমাকে দেখাবো ভালোবাসা কি এবং কত টাইপের হয়। আরাফ মারিয়াকে কোলে তুলে নেয়। মারিয়া লজ্জায় আরাফের বুকে মুখ গুজে আছে। আরাফ মারিয়াকে বেডে নিয়ে শুইয়ে দেয়। তারপর মারিয়ার ঘাড়ে গলায় ঠোঁটে অসংখ্য ভালোবাসার পরশ দিতে থাকে। মারিয়া আর আরাফ অনেক জায়গায় ঘুরতে যায়, একসঙ্গে অনেক শপিং করে, অনেক আনন্দের মুহূর্ত কাটায় একে অপরের সাথে। আনন্দের সাথে আরাফের রোমান্টিক অত্যাচারগুলো তো আছে। কয়েকদিন পর তারা বাড়ি ফিরেছে। আরাফ আর মারিয়াকে একসঙ্গে দেখে তো সবাই খুশিতে একদম আত্মহারা। তোদের একসঙ্গে দেখে যে আমি কত খুশি হয়েছি তা বলে বোঝাতে পারবো না। আমার দৃঢ় বিশ্বাস ছিল আমার মারিয়া মার প্রতি। তোমরা কথা বলো, আমি নিজের রুমে যাচ্ছি। তোর কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো মা। এসব কি বলছেন বাবা? আমার কারণে যখন এসব হয়েছে, এটা তো আমার দায়িত্ব ছিল। তবুও তোর কাছে আমরা কৃতজ্ঞ থাকবো। ঋণ যখন পরিশোধই করতে চাইছো, তাহলে আমাকে তোমার হাতের পাটিসাপটা পিঠা খাইয়ে ঋণ শোধ করো। আমি এখনই করে আনছি। তোমাকে অনেক মিস করছি মিষ্টি। আমিও তোমাদের অনেক মিস করেছি। আশা মারিয়াকে নিজের রুমে নিয়ে যায়। এখানে আনলে কেন? কিছু প্রাইভেট কথা ছিল আর কি। কি কথা শুনি? 15 দিন ভাইয়া আর তুই বাইরে ছিল, অনেক ফাঁকা ফাঁকা লাগছে বাড়িটা। আমি তো অনেক মজা করেছি। ভাইয়া মনে হয় অনেক আদর করেছে। বেশি পেকে গেছিস তুই। তা সুখবরটা কবে পাচ্ছি? কিসের সুখবর? মানে আমি ফুপি হচ্ছি কবে? তবে রে, তোকে তাড়াতাড়ি বিদায় করার ব্যবস্থা করছি। আমার কিন্তু 1 মাসের মধ্যেই সুখবর চাই। আশা দৌড়ে রুম থেকে বেরিয়ে যায় মারিয়ার হাত থেকে বাঁচার জন্যে। মারিয়া রুমে গিয়ে দেখে আরাফ ঘুমিয়ে আছে। মারিয়া ওয়াশরুমে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে ব্যাগ থেকে মোবাইল বের করে দেখে মারুফের নাম্বার থেকে 20টা কল দিয়ে রেখেছে। মারিয়া দুশ্চিন্তায় পড়ে যায়। মারিয়া দ্রুত কল ব্যাক করে। 2বার রিং হওয়ার পর মারুফ ফোন ধরে। হ্যালো। এতগুলো ফোন দিলি, সব কিছু ঠিক আছে তো? তোর কণ্ঠটা এমন লাগছে কেন? সত্যি করে বল, কি হয়েছে? আমার পাসপোর্টে একটা সমস্যা হয়েছে। আমাকে 1 মাসের মধ্যে জাপান ফিরতে হবে। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আমি দেশে ফিরতে পারবো না। কতদিন সময় লাগতে পারে? কয়েক মাসের মধ্যে যদি না আসতে পারি, তাহলে 6-7 বছর সময় লাগবে আবার দেশে ফিরতে। না গেলে হয় না? 3 বছর কষ্ট করেছি কোর্সটা করার জন্য, আর 1 বছরের মধ্যে কোর্সটা শেষ করতে পারলেই দেশে ফিরে খুব সহজে অনেক ভালো জব পেয়ে যাব। যদি তাড়াতাড়ি ফিরতে না পারিস, তাহলে আসার কি হবে? আশাকে ফোন করে বলে দিয়েছি আমাকে যেন ভুলে যায়। ভাইয়া, তুই কি পাথর হয়ে গেছিস? কি করে মেয়েটার সাথে এমন একটা আচরণ করলি? আমার দেশে ফিরতে যদি অনেক সময় লেগে যায়, তাহলে তো আয়শাকে পরিবার থেকে বিয়ের জন্য অনেক চাপ দেবে, যার ফলে আশাকে বিয়ে করতেই হবে। আর আমার চাইতো অনেক ভালো ছেলে আশা ডিসার্ভ করে। আশা তো পরিবারের জন্য বিয়ে করতে রাজি হয়ে যাবে, কিন্তু তুই কি নিয়ে বাঁচবি ভাইয়া? কিছু প্রশ্নের কোনো উত্তর হয় না রে বোন। আশাকে তুই কি বলেছিস? বলেছি আমার আর এখন আয়শাকে ভালো লাগে না, আমাকে যেন ভুলে যায় সারা জীবনের জন্য। আশা কি বলল? আশা ফোনটা কেটে দিল। তুই আশার সাথে এমনভাবে কেন ব্যবহার করলি? তোর কাছে কি কোনো নিশ্চয়তা আছে যে তুই কয়েক মাসের মধ্যে দেশে ফিরতে পারবি না? ফিরতে যে পারবো তারও তো নিশ্চয়তা নেই বোন। আশার মনে অনেক কষ্ট দিয়ে কথাগুলো বলেছি যেন আয়শা আমাকে ভুলে যেতে বাধ্য হয়। তুই কখনো আয়শাকে সত্যিটা জানতে দিস না। কি আবোল তাবোল বকছিস তুই? কয়েক মাসের মধ্যেই দেশে ফিরে আসবি। আম্মু আব্বুর সময় করে খোঁজ খবর নিস। তুই কথাটা তো। ফোনটা কেটে দিল। নিশ্চিত এখন অঝরে কান্না করছে। সন্ধ্যায় আরাফের ঘুম ভাঙে। আরাফ বেড থেকে উঠে থেকেই রুমের এক কোনায় বসে ফোনটা বুকে জড়িয়ে ধরে মারিয়া ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। চোখ দুইটা লাল হয়ে ফুলে গেছে। আরাফ দৌড়ে গিয়ে মারিয়াকে জড়িয়ে ধরে। কি হয়েছে মারিয়া? সব কিছু ঠিক আছে তো? শরীর খারাপ লাগছে? মারিয়া কিছু না বলে কান্না করে যাচ্ছে। মারিয়ার চোখের জলে আরাফের শার্টের অনেকটা অংশই ভিজে গেছে। তুমি কিছু না বলে আমি কি করে বুঝবো তোমার কি হয়েছে? আমার কিন্তু টেনশন হচ্ছে।
ভাই ভাইয়া মারুফের কি হয়েছে? আরাফকে সব খুলে বলে। টেনশন করো না, ইনশাআল্লাহ মারুফ কয়েক মাসের মধ্যেই দেশে ফিরে আসতে পারবে। যদি না পারে? মাঝে মাঝে ভবিষ্যতে চিন্তা করে আমাদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়। ভাইয়ার ভবিষ্যতের সাথে যে আরেকজনের ভবিষ্যৎ জড়িয়ে আছে। মানে? আসলে কি? এভাবে যে আপনাকে বলবো। যা বলার স্পষ্ট করে বলো। ভাইয়া আর আশা দুজন দুজনকে অনেক ভালোবাসে। হোয়াট? ভাইয়ার মনে ভয় ঢুকে গেছে, যদি কয়েক মাসের মধ্যে ফিরতে না পারে আশা তো ভাইয়ার পথ চেয়ে বসে থাকবে। একসময় পরিবারের চাপে পড়ে আশা বিয়ে করতেই হবে, যার ফলে আশার বিবাহিত জীবন সুখের হবে না। আশা যাতে ভাইয়াকে ভুলে যেতে বাধ্য হয়, তাই ভাইয়া আশার সাথে অনেক বাজে ব্যবহার করেছে। এত কিছু হয়ে গেল আর আমি কিচ্ছু জানি না। আশাকে ছোটবেলা থেকে অনেক আদর দিয়ে আমরা মানুষ করেছি, আজ পর্যন্ত আশাকে ধমক দিয়ে কথা পর্যন্ত বলিনি। মারুফ কি করে পারলো আমার বোনটার সাথে এমন করে কথা বলতে? আমার বোনটা যদি কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে? আরাফকে সব খুলে বলে। আরাফ দ্রুত রুম থেকে বেরিয়ে যায়। আরাফের পিছনে মারিহাও যায়। আরাফ আশার রুমে দরজা বন্ধ পেয়ে জোরে জোরে দরজা ধাক্কাতে থাকে। বোন আমার, দরজাটা একটু খোল। আশা প্লিজ একটু খোল, ভাইয়া যা বলছে সব মিথ্যে। দরজাটা তাড়াতাড়ি খোল, ভাইয়ের কিন্তু টেনশন হচ্ছে। বাড়ির সবাই আরাফের চিৎকার শুনে রুম থেকে বেরিয়ে আসে। আরাফ, কি হয়েছে? মা এত দরজা ধাক্কানোর পরেও আশা দরজা খুলছে না। আপুর শরীর খারাপ করলো না তো? আশা, মা আমার দরজাটা খোলো একটু। তুই তো আমার আদরের একমাত্র বোন, তুই যা চাইবি আমি দিব, একটাবার দরজাটা খোল। দরজা ধাক্কানোর পরও আশার কোনো সারা শব্দ না পেয়ে আরাফকে বাধ্য হয়ে দরজা ভেঙে ফেলতে হয়। রুমে ঢোকার পর এক মুহূর্তের জন্য পরিবেশ স্তব্ধ হয়ে যায়। আশা বেডে শুয়ে আছে, ডান হাতটা বেডের বাইরের দিকে ঝুলে গেছে। ডান হাত থেকে অঝরে রক্ত পড়ছে, রক্তে ফ্লোর একদম লাল হয়ে গেছে। আশা, আয়েশা চৌধুরী জ্ঞান হারিয়ে ফেললেন। আব্বু, তুমি আম্মুকে সামলাও, আমি আর মারিহা আশাকে হসপিটালে নিয়ে যাচ্ছে। আরাফ আশাকে কোলে তুলে নেয়। তোর ভাই তোর কিচ্ছু হতে দিবে না বোন, তুই শুধু একবার তাকা আমার দিকে। আশাকে পিছনের সিটে শুইয়ে দেয় আরাফ। মারিয়া আশার মাথাটা নিজের কোলে রাখে। আরাফ যত দ্রুত সম্ভব ড্রাইভ করতে থাকে। আশা শুধু একবার তাকা আমার দিকে, ভাইয়া যা বলছে সব মিথ্যা, ভাইয়া শুধু তোকে ভালোবাসে। 30 মিনিটের মধ্যে তারা হসপিটালে পৌঁছে যায়। আশাকে ওটিতে নিয়ে যাওয়া হয়। একটু পরে ডক্টর অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আসেন। 2-3 ঘন্টা আগে উনি হাতে শিরা কেটেছেন, অনেক ব্লাড বেরিয়ে গেছে শরীর থেকে। আমরা রক্তের ব্যবস্থা করেছি, তবুও ওনার বাঁচার কোনো নিশ্চয়তা দিতে পারছি না। আল্লাহর কাছে প্রার্থনা করা ছাড়া আর কিছুই নেই। আরাফ চেয়ারে বসে কান্না করতে থাকে। মারিয়া মারুফকে ফোন দেয়। 2 বারের মাথায় মারুফ ফোন ধরে। প্লিজ আমাকে বিরক্ত করিস না। চিন্তা করিস না, আর কেউ তোকে বিরক্ত করবে না। আর যে তোকে বিরক্ত করত সে এখন মৃত্যুর সাথে লড়াই করছে। মানে? আশা সুইসাইড করার চেষ্টা করেছে, অবস্থা খুবই ক্রিটিক্যাল। আশার যদি কিছু হয় তাহলে তোকে আমি কখনো মাফ করব না। ভালো থাকিস। মারিয়া ফোনটা কেটে দেয়। মারুফের বুকে যেন চিনচিন ব্যথা শুরু হয়ে যায়। যেই মানুষটার ভালোর জন্য দূরে সরে যেতে চেয়েছিল সেই মানুষটা তার কারণেই মৃত্যুসজ্জায়। মারুফ কোনো রকমের শার্টটা গায়ে দিয়ে বেরিয়ে পড়ে হসপিটালের উদ্দেশ্যে। আজকে মারুফের কাছে চেনা পথঘাটগুলি অচেনা লাগছে। নিজেকে পৃথিবীর সবচেয়ে বড় অপরাধী মনে হচ্ছে। মারুফ হাসপাতালে পৌঁছে পাগলের মতো চারিদিকে আশাকে খুঁজতে থাকে। আরাফ মারুফকে দেখতে পেয়ে মারুফের কলার টেনে ধরে। তুই এখানে এসছিস কেন? তোর কারণে আমার বোনের আজ এই অবস্থা, তোকে তো আমি ছাড়বো না। আরে কি করছেন আপনি? ভুলে যাবেন না এটা হসপিটাল। মিস আশার ফ্যামিলি থেকে কে আছেন? আরাফ দৌড়ে নার্সের কাছে যায়। মারুফ নীরব দর্শকের মতো দাঁড়িয়ে সব দেখছে। মারুফের যেন পুরো দুনিয়াটা উল্টে গেছে। আশার ভাই আমি। আশা এখন কেমন আছে? আশা এখন বিপদমুক্ত তো? শান্ত হন আপনি, আল্লাহর রহমতে পেশেন্ট এখন বিপদমুক্ত। ওনার জ্ঞান ফিরলে আমরা আপনাকে ইনফর্ম করব। নার্সের কথা শুনে মারুফ স্বস্তির নিঃশ্বাস ফেলে। আরাফ চেয়ারে বসে আশার জ্ঞান ফেরার অপেক্ষা করতে থাকে। 2 ঘন্টা পর মিস আশার জ্ঞান ফিরেছে, আপনারা চাইলে দেখা করতে পারেন। আমি দেখা করব। আমিও। শুধু একজনের দেখা করার পারমিশন পাবেন। আমি দেখা করতে চাই ডক্টর। তোকে তো আমি আমার বোনের কাছে ঘেঁষতেও দেবো না। মারিয়া আরাফের কাঁধে হাত রাখে। দুজনের ব্যাপার দুজনকেই মিটিয়ে নিতে দিন, তাহলে দুজনের মঙ্গল হবে। কিন্তু ভাইয়া তুই আগে গিয়ে দেখা করে আয়। মারুফের মুখে বিশ্বজয়ের হাসি ফুটে ওঠে।
মারুফ আশার কেবিনে ঢুকে দরজাটা হালকা করে বন্ধ করে দেয়। আশা দরজার কাছে মারুফকে দেখতে পেয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে ফেলে। আপনি প্লিজ এখান থেকে চলে যান, আমি আপনার মুখও দেখতে চাই না। মারুফ কোনো কথা না আশার বেডের পাশে একটা চেয়ার টেনে বসে। আমার কথা কি আপনার কানে যাচ্ছে না? তোমাকে আমি কষ্ট দিতে চাইনি, আমার মায়াবী রাজকন্যা। নিশ্চুপ। মারুফ আশাকে সব খুলে বলে। আশা মারুফের দিকে তাকায়। আপনি আমাকে আগামী 7 দিনের মধ্যে বিয়ে করবেন। আমার কথাটা প্লিজ বোঝার চেষ্টা করো। ওকে, এখন আপনি আসতে পারেন। পাগলি তো দেখছি রাগ করে ফেলেছে। আমাকে এই 7 দিনের মধ্যে বিয়ে করবেন, না হলে 7 দিন পর আমাকে আর জীবিত দেখবেন না। একদম চুপ। মরার কথা যদি আর শুনি তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। নিশ্চুপ। আচ্ছা ধরো আমি তোমাকে বিয়ে করলাম, কিন্তু আমি জাপান চলে গেলে তুমি থাকবে কিভাবে? তখন তো তুমি আরো কষ্ট পাবে। আমাদের বেবি আমার সাথেই থাকবে। কি বললে? কিছু না। আমার বউ দেখছি আমার থেকেই ফার্স্ট। আপনি খুব খারাপ। বিয়ের কথা বলে তো দেখতে পারি, যদি সবাই রাজি হয়ে যায়। সত্যি? পাগলি, আমি আজকের বাসায় গিয়ে আম্মু আব্বুর সাথে এই বিষয়ে কথা বলবো। যদি ওনারা রাজি না হন? এত সুন্দরী লক্ষ্মীমন্ত্র বউ ছেলের জন্য কোথায় পাবে বলো তো? দেখো ঠিক রাজি হয়ে যাবে। আশাকে পরের দিন হসপিটাল থেকে রিলিজ দেওয়া হয়। পরিবারের কেউ ওদের বিয়েতে অমত করেনি। আরাফ প্রথমে রাজি ছিল না, কিন্তু বোনের সুখের কথা ভেবে রাজি হতে হয়। আজ তাদের বিয়ে। পুরো বাড়িতে উৎসবের আমেজ ছড়িয়ে আছে। আশাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। লাল আর গোল্ডেনের মধ্যে লেহেঙ্গা পরেছে, সাথে ম্যাচিং জুয়েলারি। চুলগুলো সাইড খোপা করে গোলাপ ফুল দিয়ে রেখেছে। ঠোঁটে রেড কালারের লিপস্টিক। চোখগুলো খুব সুন্দর করে মেকআপ করা হয়েছে। পুরো হুরপরিদের মতো লাগছে। হঠাৎই এই সবাই চিৎকার করে উঠে জামাই এসেছে, জামাই এসেছে। আশার মধ্যে এক অজানা অনুভূতি কাজ করছে। আশা বারান্দায় গিয়ে দাঁড়ায়। মারুফ খয়েরি রঙের একটা শেরওয়ানির সাথে গোল্ডেন কালারের চুড়িদার পায়জামা, চুলগুলো স্পাইক করা। রাজকন্যাকে তুলে নেওয়ার জন্য তার রাজকুমার যেন এসেছে। মারিয়া এসেছে পাত্রপক্ষ থেকে। মারুফের শালীরা টাকার জন্য গেট আটকে রেখেছে, কিন্তু মারিয়া একটা টাকাও দিতে রাজি না। মারুফের নজর পড়ে বারান্দায়। তাকিয়ে দেখে আশা হাসছে। মারুফ আশার দিকে তাকিয়ে চোখ টিপ মারে, ফ্লাইং কিস দিতে থাকে। আশার হাসি বন্ধ হয়ে যায়। মারুফের শালীরা মারুফের পকেট একদম খালি করে ফেলেছে, কিন্তু মারুফ নিজের কাজেই ব্যস্ত। অবশেষে 30,000 টাকা দিয়ে তারা বাড়ির ভেতরে ঢুকতে সক্ষম হয়। আশাকে মারুফের পাশে বসানো হয়। 3 বার কবুল বলুন বাবাজি। কবুল কবুল কবুল। এবার তুমি বলো মা। কবুল। কবুল তো আরো 2 বার বলতে হবে, তাড়াতাড়ি বলো। কত ধৈর্যহীন মানুষ রে বাবা। কবুল কবুল। বিয়ের সব কাজ সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়। বিদায়ের সময় আয়েশা চৌধুরীকে জড়িয়ে ধরে কান্না করেই যাচ্ছে। সবার চোখে জল। আরাফ নিজের রুমে গিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। আশফি বোনকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। মারুফ আশাকে কোলে তুলে গাড়িতে বসিয়ে দেয়। আশাকে মারুফের বাসায় নেওয়ার পর সবাই নতুন বউকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। রাত 11টায় মারুফ নিজের রুমে আসে। এসে দেখে মারুফের সব ভাই বোনেরা কি যেন বলছে আর হাসাহাসি করছে। আশা লজ্জায় মাথা নিচু করে বেডে বসে আছে। তোরা এখনো এই রুমে? নিজেদের রুমে যা। টাকা দে, তারপর বের হ। তখন তো নিজেই টাকা দেওয়া নিয়ে ঝামেলা করছিলি। আমাদের ভাগে যদি কম পড়ে, এই জন্যই ঝগড়া করছিলাম। আর 10,000 আছে, এইগুলো নিয়ে জলদি ফুট এখান থেকে। সবাই মারুফকে চোখ টিপ মেরে বেরিয়ে যায়। ভাইয়া বেশি অত্যাচার কিন্তু করিস না আমার পিচ্ছি বান্ধবীটাকে। তুই যাবি? যাচ্ছি যাচ্ছি। মারুফ দরজা বন্ধ করে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে সে বিছানায় বসে পড়ে। অজু করে আসো, দুজন একসাথে নামাজ পড়ব। আশা অজু করে আসলে দুজনে একসঙ্গে নামাজ আদায় করে। মারুফ আশার এক হাতে একটা কোরআন আর অন্য হাতের আঙ্গুলে একটা ডায়মন্ড রিং পরিয়ে দেয়। আশা কোরআন শরীফটা যত্ন করে রেখে দেয়। মারুফ আশাকে কোলে তুলে বেডে নিয়ে শুইয়ে দেয়। আশার ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নেয় মারুফ। এক হাত দিয়ে টেবিল ল্যাম্পের সুইচটা অফ করে দেয়। আজ তাদের সকল কষ্টের অবসান ঘটল। আজ একে অপরের ভালোবাসায় মেতে উঠেছে তারা। একে অপরের অস্তিত্বে মিশে গিয়ে তাদের ভালোবাসাকে পূর্ণতা দিয়েছে। ভোর সকালে আশার ঘুম ভেঙে যায়। চোখ মেলে দেখে মারুফ আশার বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে পিচ্চিদের মতো। ঘুমন্ত মারুফের সৌন্দর্য যেন জাগ্রত মারুফের চেয়ে বহুগুণে আকর্ষণীয় লাগছে আশার কাছে। আশা ধীরে ধীরে মারুফের মাথায় হাত বুলাতে থাকে। এই যে শুনছেন? নিশ্চুপ তাড়াতাড়ি উঠুন। নিশ্চুপ। সকাল হয়ে গেছে তো, উঠুন তাড়াতাড়ি, আমাকে ফ্রেশ হতে হবে। আপনি আগে ফ্রেশ হয়ে আসুন, তারপর আমি যাব। ফ্রেশ হওয়ার আগেই একটু আদর করে দেয়। একদম না, আমি এক্ষুনি ফ্রেশ হব। ফ্রেশ যখন হতেই হবে তার আগে একটু আদর নিয়ে নাও। বলছি তো না। মারুফ বেডের অন্যদিকে মুখ করে শুয়ে পড়ে। রাগ করেছেন? নিশ্চুপ। 5টা বাজে,
তাড়াতাড়ি রেডি হয়ে নিচে যেতে হবে তো। নিশ্চুপ। আশা মারুফকে পেছন থেকে জড়িয়ে ধরে। বাবুটা তো দেখছি রেগে গেছে। নিশ্চুপ। আপনার কথাই মানলাম, কিন্তু আমাকে 7টার আগেই ছেড়ে দিতে হবে। কোনো দরকার নেই এইসবের, গিয়ে ফ্রেশ হও। আমার দরকার আছে। নিশ্চুপ। আশা মারুফের মুখটা নিজের দিকে ঘুরিয়ে মারুফের ঠোঁটে আলতো করে চুমু দিয়ে দেয়। মারুফ বড় বড় চোখ করে আশার দিকে তাকিয়ে আছে। আশা লজ্জা পেয়ে 2 হাত দিয়ে মুখ ঢেকে ফেলে। লজ্জাবতীর যে এই লজ্জা আমাকে পাগল করে দেয়। মারুফ আশার গলায় নিজের মুখ ডুবিয়ে দেয়। আশাকে নিজের উষ্ণ ভালোবাসায় কাছে টেনে নেয়। সকাল 8টা, টেবিলে সবাই নাস্তা করছে আর মারুফ আর আশা ঘুমে ঢুলছে, মুখে খাবার দিচ্ছে চোখ বন্ধ করে। মারুফ তো ঘুমের কারণে 2 চোখের পাতা খুলতে পারছে না। মনে হয় ভাইয়ার নাইট ডিউটিটা একটু বেশি হয়ে গেছে। আশা নাস্তা সেরে দুজন মিলে একটু ঘুমিয়ে নিস। আশা লজ্জায় যেন মাটির ভেতরে ঢুকে যাচ্ছে। বাড়ি ভর্তি মেহমান মারুফকে দেখে হাসছে আর কি যেন কানাকানি করে বলছে। তোরা মজা করা বন্ধ করে নাস্তায় মনোযোগ দে। সবাই নাস্তা সেরে নিজেদের রুমে রেস্ট নিতে চলে যায়। আপনি তো আমার মান সম্মান ডুবিয়ে ছাড়লেন। আমি আবার কি করলাম? তো আপনাকে কিছু বলা মানে সময় নষ্ট করা। এমন সময় এক পিচ্চি বাবু রুমে ঢুকে পড়ে। ভাইয়া আমার এটা ভালো লাগছে না। আরে আমার তাপসী আপিটার কেন ভালো লাগছে না? কেউ আমার সাথে মেতে না। এই পরীটা কি? ছোট কাকার ছোট মেয়ে। এই পিচ্চির নাম তাপসী, বয়স 4 বছর। আমি পিতি না, আমি অনেক বলো। হলে আমার পাখিটা, আমার কাছে আসো। তাপসী আশার কোলে গিয়ে বসে। এটা নেটেও আমার ধারে ঠেলে না। কয়েক মাস ওয়েট করো আপি, তোমার খেলার সাথে চলে আসবে। সত্যি? কার কথা বলছেন? আমাদের বেবির কথা। আপনিও না? উনি বারবার করে ফোন করছে যাওয়ার জন্য। আমাকে এখনই বাসায় যেতে হবে। এখনই যেতে হবে মানে? তোকে তো 1 মাসের আগে ছাড়ছি না। 12টা তো উনি আমারই বাজাবেন। আমি কিছু শুনতে চাই না। মারিয়াকে যেতে দিন, আমি ভাইয়াকে ভালো করে চিনি। যদি আজকে না যাই তাহলে মারিয়ার কপালে শনি আছে। যাবে যখন একটা কথা শুনে যা। কি কথা? ভাবছি কয়েকদিনের মধ্যে বান্দরবন গিয়ে ঘুরে আসবো সবাইকে নিয়ে। কি মজা। কিন্তু 10 দিন পরে যে ভাইয়ার বার্থডে। আমি তো জানতামই না। তাহলে তো দেখছি বান্দরবনের প্ল্যান বাদ দিয়ে জন্মদিনের প্ল্যান করতে হবে। কিন্তু ভাইয়া তো এসব পছন্দ করে না। তুই এই ব্যাপারে এত টেনশন নিস না, যখন প্ল্যান করব তোদের জানিয়েই করব। এখন বরং আমি আসি। আমি তোকে বাসায় পৌঁছে দিয়ে আসবো, তুই গাড়িতে গিয়ে বস। বাই আশা অ্যান্ড তাপসি। বাই। মারুফ মারিয়াকে বাসায় পৌঁছে দিয়ে আসে। রাত 10টা। ঘুরতে যাবে? এত রাতে? তো কি হয়েছে, বাইকে করে ঘুরবো, আইসক্রিম খাবো, গল্প করব, অনেক মজা হবে। বাড়ি ভর্তি মেহমান আছে কিন্তু। সবাই তো কাল চলে যাবে। সবাই সারাদিন বিভিন্ন কাজ আর হাসি ঠাট্টার মেতেছিল। দেখো গিয়ে সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে। তবু এত ভেবে কোনো কাজ নেই, চলো তাড়াতাড়ি। এই শাড়িতেই বেরিয়ে যাব? তাহলে আমার শার্ট প্যান্ট পরে নাও। আমি শাড়িতেই ভালো আছি। তাড়াতাড়ি চলো। আশার মারুফ নিঃশব্দে বাইক নিয়ে বেরিয়ে পড়ে অজানা সফরে। চারিদিকে নিস্তব্ধতা বিরাজ করছে। চারিদিকে লাইটের আলোয় আকর্ষণীয় হয়ে উঠেছে। মৃদু বাতাস তাদের দেহকে ছুঁয়ে যাচ্ছে, যেন এই পরিবেশ তাদের জন্যও তৈরি করা হয়েছে। এই যে দেখুন, একটা আইসক্রিমের স্টল দেখা যাচ্ছে। মারুফ বাইক থামায়, হাত দিয়ে আশাকে আইসক্রিম আনার জন্য ইশারা করে। আশা তাদের জন্য চকলেট ফ্লেভারের 2টা আইসক্রিম নিয়ে আসে। আশা এক কামড় দেওয়ার সাথে সাথে মারুফ আশার হাত থেকে আইসক্রিমটা নিয়ে নেয়। তুমি একটা খাও, আমি একটা খাবো। কেন? এখানে তোমার ঠোঁটে ছোঁয়া আছে। আশা মারুফের বুকে মাথা রাখে। এত ভালোবাসেন না আমায়? আপনি যাওয়ার পর তো একাই পড়ে থাকতে হবে আমায়। তখন আপনাকে চাইলে ধরতে পারবো না। তখন এসব আনন্দের মুহূর্তগুলোই যে আমাকে বেশি কষ্ট দেবে। দূর পাগলি, আমি তো আর সারা জীবনের জন্য যাচ্ছি না। প্রতিদিন আমাদের ভিডিও কলে কথা হবে। আপনার যাওয়ার কথা ভাবলে ইচ্ছে করে আপনাকে আমার হৃদয়ে লুকিয়ে ফেলতে। আল্লাহর কাছে শুধু প্রার্থনা করো যাতে তাড়াতাড়ি ফিরে আসতে পারি। আমার মা বাবাকে কখনো কষ্ট দিবে না। মারিয়া চলে যাওয়ার পর ওনাদের মনে যে শূন্যতা তৈরি হয়েছিল, সেখানে তারা তোমাকে বসিয়েছেন। নিজের মা বাবাকে যেভাবে খেয়াল রাখতে, ঠিক সেইভাবে আমার মা বাবার খেয়াল রাখবে। আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করব
এইভাবে দেখতে দেখতে কেটে যায় 9টা দিন। আরাফ বেডে বসে ল্যাপটপে কিছু কাজ করছে। মারিয়া আরাফের কাছে এসে বসে। আপনি কালকে কলেজ থেকে আসার সময় কিছু জিনিস নিয়ে আসবেন আমার জন্য। কি কি লাগবে? 2টা শাড়ি, 3টা লিপস্টিক আর কিছু পারফিউম। ওকে। ল্যাপটপে কাজ করে যান সারাদিন, আমাকে দেখার মতো টাইম নেই আপনার। আরাফ ল্যাপটপটা টেবিলের উপর রেখে দিয়ে মারিয়ার কাছে আসতে থাকে। আমি তো এমনিতেই বলছিলাম। আজকে একটু বেশি ভালোবাসা দিয়ে বসিয়ে দেব। এই ধলা ইন্দুরের হাসিটা অনেক মারাত্মক, একদম হৃদয়ে গিয়ে আঘাত করে। আরাফ মারিয়ার 2 কাঁধে হাত রাখে, ধীরে ধীরে বেডে শুইয়ে দেয় মারিয়াকে। নিজেও মারিয়ার উপর আধা শোয়া হয়। মারিয়ার শাড়ির আঁচলটা কাঁধ থেকে খসে পড়ে। আরাফ মারিয়াকে নিজের উষ্ণ পরশে ভাসিয়ে নিতে থাকে ভালোবাসার এক অনন্য দুনিয়ায়। পরের দিন কলেজ থেকে বাড়ি ফেরার সময় আরাফ মারিয়ার বলা জিনিসগুলো নিয়ে আসে, যার কারণে সন্ধ্যা হয়ে যায়। বাড়ির ভিতর ঢুকে দেখে পুরো বাড়ি অন্ধকার হয়ে আছে। আরাফ পকেট থেকে মোবাইলটা বের করে টর্চ চালু করে সুইচটা খুঁজতে থাকে। সুইচটা অন করার সাথে সাথে সবাই চিৎকার করে ওঠে, হ্যাপি বার্থডে আরাফ। পুরো রুমটাকে ফুল দিয়ে সাজানো হয়েছে। পুরো ফ্লোরে রেড কালারের হার্ট শেপের বেলুন ছড়িয়ে আছে। টেবিলের উপর একটা হার্ট শেপের ব্ল্যাক ফরেস্ট কেক। মারিয়া মিষ্টি কালারের একটা শাড়ি পরেছে, সাথে হালকা মেকআপ, চুলগুলো কোমর পর্যন্ত ছেড়ে রেখেছে। মারিয়ার পাশে আসা একটা সবুজ কালারের শাড়ি পরে দাঁড়িয়ে আছে। আরাফ যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। শুভ জন্মদিন ভাইয়া। আরাফ আশাকে দেখে জড়িয়ে ধরে। তুই চলে যাওয়ার পর থেকে ঘরটা ফাঁকা ফাঁকা লাগে। তোমাদের কথা অনেক মনে পড়ে। আমার ভাইয়াটার জন্মদিন আর আমি থাকবো না, তা কি হয়? তাই চলে আসলাম। আরাফ কেক কেটে সবাইকে খাইয়ে দেয়। অনেক আনন্দের মধ্যে দিয়ে কাটে আরাফের জন্মদিন। রাত 11টায় আরাফ রুমে আসে। মারিয়া তখন চুলে চিরুনি করছে, এখনো শাড়িটা পরে আছে। আরাফ আয়নায় নিজের মায়াবতীকে দেখছে। এখনো শাড়ি চেঞ্জ করোনি? ভাবলাম আপনার জন্মদিনের গিফটটা আগে দিয়ে দেই, তারপর চেঞ্জ করব। কি গিফট? মারিয়া বেডে গিয়ে বসে। আরাফকে বেডে বসতে ইশারা করে। আরাফ মারিয়ার পাশে গিয়ে বসে। মারিয়া আরাফের একটা হাত নিজের পেটের উপর রাখে। এইখানে আছে আপনার গিফট। আরাফ বড় বড় চোখ করে মারিয়ার দিকে তাকিয়ে আছে। সত্যি? আরাফ হাঁটু গেড়ে ফ্লোরে বসে পড়ে। আরাফ এক হাত দিয়ে মারিয়ার পেটের উপরে শাড়িটাকে সরিয়ে দেয়। বাবুটা এখানে আছে, তাই না? আরাফ মারিয়ার পেটে কান পেতে নিজেদের অনাগত সন্তানের হার্টবিট ফিল করার চেষ্টা করে। বেবি, আমি তোমার বাবা। তুমি তাড়াতাড়ি বড় হয়ে আমাদের কাছে চলে আসো। আমরা তোমাকে অনেক আদর করব। মারিয়া শুধু আরাফের পাগলামিগুলো দেখে যাচ্ছে। একটা মানুষ বাবা হবে শুনে এতটা খুশি হতে পারে। আরাফ মারিয়াকে আলতো করে শুইয়ে দেয়। আরাফ বেশ অনেকটা দূরত্ব রেখে বেডের একপাশে শুয়ে পড়ে। আজকে জড়িয়ে ধরলেন না যে? ভুলে আমার হাত পা লেগে বেবি যদি ব্যথা পায়? আপনি জড়িয়ে না ধরলে কিন্তু আমি ঘুমাবো না। আরাফ মারিয়াকে আলতো করে পেছন থেকে জড়িয়ে ধরে। মারিয়া আরাফের হাতটা নিজের পেটের উপর রাখে। মা বাবার দ্বারা সন্তানদের ক্ষতি কখনো সম্ভব নয়। দুজনের চোখ থেকে অশ্রু ঝরে পড়ে, তবে তা কষ্টের নয়, এক অনাবিল আনন্দের। আজ হয়তো পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ তারাই, কারণ একটা সুখী পরিবার হওয়ার জন্য যা যা প্রয়োজন তাদের মধ্যে তা সব আছে। সকালবেলা মারিয়ার ঘুম ভেঙে যায় কাজ ভেদ করে আসা সূর্যের আলোয়। মারিয়া চোখ মেলে দেখে আরাফ পাশে নেই। মারিয়া ফ্রেশ হয়ে এসে বেডে বসে পড়ে। একটু পর আরাফ রুমে আসে, হাতে খাবারের ট্রে। কখন উঠলে? মাত্র ফ্রেশ হয়ে আসলাম। তাড়াতাড়ি ব্রেকফাস্টে ফিনিশ করো। সবে তো 8টা বাজে। তোমাকে এত কথা বলতে বলেছে? এখনই খাচ্ছি। দ্যাটস লাইক এ গুড গার্ল। কি কি এনেছেন? 1 গ্লাস দুধ, 2টা সিদ্ধ ডিম, 2টা স্যান্ডউইচ, ভেজিটেবল স্যুপ, আনার, কলা। এত কম? কম হয়ে গেল, তাই না? আমি নিজে ব্রেকফাস্ট বানিয়েছি, তাই বেশি কিছু করতে পারিনি। এই ধলা ইন্দুর বলে কি? ধলা ইন্দুর মনে হয় আমাকে ব্লাস্ট করিয়ে ফেলবে খাওয়াতে খাওয়াতে। না খেয়ে কি এত ভাবছো? ভাবছি ব্লাস্ট হলে কতটুকু ব্যথা লাগবে। হোয়াট? কই কিছু ভাবছি না তো, খাবারটা দিন। ধলা ইন্দুর যখন কাজে ব্যস্ত হয়ে পড়বে তখন আমি যেগুলো খেতে পারবো সবগুলো খেয়ে নেব, আর যেগুলো পারবো না সেগুলো ধলা ইন্দুর দিয়ে ফেলে দিব। মারিয়া তুই কত চালাক। আই অ্যাম প্রাউড অফ মি। আমি খাইয়ে দিচ্ছি। না। এভাবে চিৎকার করলে কেন? আপনার কলেজে যেতে লেট হয়ে যাচ্ছে তো। আজকে তো শুক্রবার। ও শুক্রবার, তাই না? এইবার কি বলি, কিছু তো একটা বলতেই হবে। আইডিয়া। আপনাকে এই শার্টটাতে একটুও ভালো লাগছে না, শার্টটা পাল্টে আসুন। না ভালো লাগার কি হলো? কেমন জানি গুন্ডা টাইপের লাগছে, গিয়ে চেঞ্জ করে আসুন। কি আবল তাবল বলছো?
আমার কাছে যা মনে হলো তাই বললাম। যাই করো না কেন, এই সবগুলো খাবার তোমাকে খেতে হবে। এই ধলা ইন্দুর তো অনেক চালাক। আরাফ মারিয়াকে খাইয়ে দিতে শুরু করে। আমি আর খেতে পারছি না। শুধু এই দুধটা খাওয়ার বাকি রয়েছে, লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নাও। প্লিজ না। তুমি কিন্তু এখন একা নাও, তোমার গর্ভে আমার সন্তান বেড়ে উঠছে, তার জন্য তুমি বেশি করে খেতে হবে। রেখে দিন, পরে খেয়ে নেব। প্লিজ প্লিজ প্লিজ। তাহলে তুমি ভালো কথা মানবে না? কে 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 বললো? মানে এখনই খেয়ে নিচ্ছি। মারিয়া নাক টিপে দুধটা খেয়ে নেয়। এই তো খেয়ে নিলে। আরাফ ট্রেটা নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। আম্মুকে বরং একটা ফোন করে জানিয়ে দেই। মালিয়া বেগমের নাম্বারে ডায়াল করে 3 বারের মাথায় মালিয়া বেগম ফোন ধরেন। হ্যালো আম্মু। কেমন আছিস মা? আলহামদুলিল্লাহ, তুমি? আলহামদুলিল্লাহ। আব্বু কেমন আছেন? সবাই ভালো আছে? তোদের বাসায় সবাই ভালো আছে তো? তোমাকে একটা সুখবর দেওয়ার ছিল। কি সুখবর? তুমি নানু আর আব্বু নানা হতে যাচ্ছ। সত্যি? তুই ফোনটা রাখ, আগে সবাইকে জানিয়ে নেই। মারিয়া ফোনটা কেটে দেয়। কিছুক্ষণ পর মারিয়ার মোবাইলে আশার নাম্বার থেকে ফোন আসে। হ্যালো আশা। আমি খবরটা পেয়ে অনেক খুশি হয়েছি। তুই খুশি হচ্ছিস আর তোর ভাই আমার উপর খাদ্যের অত্যাচার চালাচ্ছে। খাদ্যিক অত্যাচার আবার কি? খাইয়ে খাইয়ে যে অত্যাচার করা হয় তাকে খাদ্য অত্যাচার বলে। গাধি কোথাকার। তুই যে কোন ডিকশনারিতে থেকে এসব শব্দ পাস আল্লাহ জানে। তোর ভাই নাচতে নাচতে মিষ্টি আনতে গেছে। আমার ভাইয়া আমাকে অনেক আদর করে তাই গেছে। আর তোর ভাই একটা রাক্ষস ধলা ইন্দুর, আমাকে রাক্ষসী বানানোর প্ল্যানিং করছে। মন তো চাইছে চাইনিজ ছুরি দিয়ে পিস পিস করে সস লাগিয়ে ফেলি। এত সাহস? আমি তো জন্মের সময় এত সাহস নিয়ে জন্মেছি। কার সাথে কথা বলছিস? কেন, তোর সাথে। এই তোর কণ্ঠ কি তোর ভাইয়ের মতো হয়ে গেছে নাকি? না তো, দেখ তোর আশেপাশে ভাইয়া আছে কিনা। মারিয়া পেছনে তাকিয়ে দেখে আরাফ দাঁড়িয়ে আছে, চোখ দুটো রক্তবর্ণ। এই সেরেছে রে, এই ধলা ইন্দুর তো আমায় ছাড়বে না। তুমি এই রুমেই থাকবে সারাদিন, আর যতটা খাবার দিব সবটা চুপচাপ করে খেয়ে নেবে। না। আজকের পুরো দিনটা গেল মারিয়ার খাওয়ার উপর। বাসার সবাই অনেক খুশি। আয়েশা বেগম একটু পরপর নতুন নতুন খাবার নিয়ে আসছে। বেচারি মারিয়াকে চুপচাপ খেয়ে নিতে হচ্ছে। রাত 10টা। খাওয়া শেষ, এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। আমি এখন টিভি দেখব। আরাফ মারিয়াকে চেয়ার থেকে কোলে তুলে বেডে নিয়ে শুইয়ে দেয়। আরাফ মারিয়ার পেটের উপর থেকে শাড়িটা সরিয়ে দিয়ে পেটে কিস করতে থাকে। খুব ভালোবাসেন বেবিটাকে, তাই না? আরাফ মারিয়াকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। কিন্তু তোমার থেকে বেশি নয়। সব সময় এইভাবে আমাকে ভালোবেসে যাবেন তো? জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ভালোবেসে যাব। সালাম আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এম রোহিত, ভয়েস অফ বিতি চ্যানেলের পক্ষ থেকে এডিটর। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে বন্ধুরা, ভয়েস অফ বিতি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন, যাতে আপনাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে আপনি পান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী গল্পে।